ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। একটা প্রশ্ন আসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না, এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপরে তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না, আধার ছাড়া তো মাছ আসবে না। সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল, আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো, অন্তত টাকাটা উদ্ধার হোক, সেই ব্যবস্থাটাই নেওয়া হয়েছে। এটা নিয়ে নানা কথা, নানা জনের, কিন্তু তারপরেও আমরা যেগুলি মানুষের জন্য প্রয়োজন সেখানে কিন্তু ট্যাক্স কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা খাদ্যপণ্য, চিকিৎসার ক্ষেত্রে, ক্যান্সার বা ডায়ালিসিস অথবা এই সমস্ত কিছুর উপর থেকে ট্যাক্স কমিয়ে দিয়ে একদিকে স্বাস্থ্যসেবা, একদিকে কৃষি উৎপাদন, খাদ্য নিরাপত্তা, দেশীয় শিল্পকে প্রাধান্য দেওয়া, দেশীয় শিল্প উৎপাদনের যেগুলি ক্ষুদ্র যন্ত্রাংশ, কাঁচামাল, সেগুলির উপরকে আমরা সুরক্ষা দিয়েছি, সীমিতভাবে যাতে বেশি ট্যাক্স না দিতে, সেগুলো আমরা কমিয়েছি। সেইভাবেই কিন্তু আমরা আমাদের এবার বাজেটটা অত্যন্ত পরিকল্পিতভাবে দিয়েছি। আমি জানি কারো ভালো লাগে, কারো ভালো লাগে না, আমাদের তো দেশে আছেই, কোনো কিছুই ভালো লাগবে না, সেরকমই। কিন্তু আমরা এই নিত্য পণ্য এবং বিভিন্ন, যেমন ল্যাপটপের দাম কমবে, ক্যান্সারের ওষুধের দাম কমবে, ক্ষুদ্র মাঝারি যন্ত্রাংশ এবং কাঁচামালের দাম, এগুলি সমস্ত ট্যাক্স কমানোর ব্যবস্থা নিয়ে আমরা নিয়েছি। আমরা বাজেট ঘাটতি, এটাও নিয়ে অনেকে কথা বলেন। আমরা কিন্তু, আমি সরকারে আসার পর এটা তো আমার বোধহয় 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5%-এর মধ্যে বাজেট ঘাটতি রাখি। এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকায় বাজেট ঘাটতি কত, উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। 1966 সালের 6 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে 6 দফা উত্থাপনের পর স্বভাবসুলভ ভাষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, দফা একটাই, ঘুরিয়ে বললাম আর কি। পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দিতে হবে সেনাবাহিনী গঠনের ক্ষমতা। তার সেই ঘোষণাই স্পষ্ট হয় বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা। এরপর 6 দফা আরও শানিত হয়ে বাঙালির মুক্তি আন্দোলনের 1 দফায় রূপ নেয়। তারই ধারাবাহিকতায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্ত হয় বাংলাদেশ। আওয়ামী লীগ নেতারা মনে করেন সেই 6 দফার চেতনা বিরোধীরা এখনও সক্রিয়, তাদের রাহুগ্রাস থেকে মুক্ত হয়নি বাংলাদেশ। 6 দফার ভিত্তিতেই কিন্তু আমাদের এক ধরনের পাকিস্তানকে বিদায় জানানোর কিন্তু প্রথম আনুষ্ঠানিক বার্তা ছিল 6 দফা। 6 দফা যদি পাকিস্তানিরা মেনে নেয় তাহলে আর পাকিস্তান থাকে না, এটা তারা উপলব্ধি করেছিল। কিন্তু আমাদের যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তারা মনে করে এটি নিয়ে বিভ্রান্তকর বক্তব্য দেয়। 6 দফার পথ ধরে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা অক্ষত রাখতে সবাইকে সচেতন হতে হবে বলে মনে করেন মাহবুল আলম হানিফ। এই উন্নয়নের সফলতার মধ্যে আমাদের কাছে কিছু অস্বস্তি দেয়, যখন হয়তো অর্থনৈতিক কিছুটা সংকট হয় তখন আমরা হয়তো কিছুটা অস্বস্তির মধ্যে পড়ি। কিন্তু সার্বিকভাবে এটা বলা যায়, দেশ এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে সমস্ত সফলতার সমস্ত কৃতিত্ব একমাত্র আওয়ামী লীগেরই হয়। সংগ্রামের গৌরবময় ইতিহাস যে জাতির, সকল প্রতিবন্ধকতা পেরিয়ে উন্নতির চরম শিখরে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী তারা। যেমন শেখ হাসিনা উন্নয়নের সফলতা নিয়ে গেছেন, আলো উদ্ভাসিত করেছেন। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। নিত্যপণ্যের বাড়তি দামে গেল কয়েক বছর ধরেই কষ্টে মানুষ। সুখবর নেই অর্থনীতির কোনো সূচকেই।
টানাটানি সংসার চালানোর মতো অবস্থা নিয়ে বৃহস্পতিবার প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অন্যান্য বছরের মতো এবার তেমন একটা বাড়েনি বাজেটের আকার। শুক্রবারের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে ঘোষিত বাজেটের মাহাত্ম্য তুলে ধরার চেষ্টা করলেন অর্থমন্ত্রী। বিশ্বের প্রায় সব উন্নত দেশে অর্থমন্ত্রীর বক্তব্যের পর শুরু হয় আনুষ্ঠানিক প্রশ্নোত্তর পর্ব। শুরুতেই বাংলাদেশ ব্যাংকে প্রবেশের নিষেধাজ্ঞা ইস্যুতে গভর্নরের বক্তব্য বয়কটের ঘোষণা দেন সাংবাদিকরা। কোনো কথা বলেননি গভর্নরও। পুরো প্রোগ্রাম আমরা কভার করব, যখনই মাননীয় গভর্নর কথা বলবেন আমরা এটা বয়কট করার চেষ্টা করব। বাজেটে কম দামের তালিকাটা ছোট্ট, সেই তুলনায় বেশ লম্বা বাড়ার তালিকা। আবার বৈধ অর্থে কর বেশি হলেও কম কালো টাকায়, যা জনসাধারণের জন্য কতটুকু স্বস্তির। জবাবে অর্থমন্ত্রী বলেন, গুরুত্ব থাকছে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার, সেহেতু সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চলমান থাকবে। প্রসঙ্গ আসে কালো টাকা সাদা করার উদ্যোগ আর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ উপার্জনের বিষয়টিও। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগবিলাসের কাজে ব্যয় করে ফেলেন। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমনই হয় না। সো আমার মনে হয় আমরা সেই পয়েন্ট থেকে যে রিটার্নে সুযোগ দেওয়ার জন্য এই অ্যামনেস্টির বিষয়টি রেখেছিলাম। সাংবাদিকদের প্রশ্নের বড় একটা অংশ জুড়েই ছিল ব্যাংক খাতের নানান অনিয়ম, দুর্নীতি, মুদ্রা পাচার আর মূল্যস্ফীতি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা নিয়ে। তবে মিলেনি জুৎসই জবাব। এক পর্যায়ে মেজাজ হারান অর্থমন্ত্রী। আপনি অতি সরলীকরণের জিনিসটা মানে খুবই রপ্ত করে ফেলেছেন। এগুলো তো একেবারে ওভার সিম্পলিফিকেশন। এইভাবে ইকোনমি চলে নাকি? হ্যাঁ, আমরা সব ছোট হয়ে গেলাম, আমাদের সব শেষ। কোথায়? সব মিলিয়ে প্রস্তাবিত বাজেট আর চলমান অর্থনীতি নিয়ে তুষ্টির ঢেকুরি তুললেন বয়সে প্রবীণ সাবেক এই কূটনীতিক। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। 1966 সালে বঙ্গবন্ধুর দেয়া বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগের এই আলোচনা সভা। রাজধানীর তেজগাঁওয়ে দলটির ঢাকা জেলা কার্যালয়ে এতে অংশ নিতে আসেন দলটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। ছিলেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দীর্ঘ বক্তব্যে শেখ হাসিনা তুলে ধরেন 6 দফার ঐতিহাসিক ও রাজনৈতিক গুরুত্ব। কথা বলেন বাজেট নিয়েও, জানান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও মানুষের মৌলিক অধিকার সহ জীবনমানের উন্নয়ন বাজেটের লক্ষ্য। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে। এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্যমূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের পক্ষে যুক্তি তুলে ধরেন সরকার প্রধান। যারা কোনো কিছুতেই সরকারের ভালো দেখতে পায় না, এক হাত নেন তাদেরও। জিনিসের দাম বেড়েছে, এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, জায়গা মতো আসুক, তারপর তো ট্যাক্স দিতেই হবে। তো সেখানে আমি ঠাট্টা করে বলি যে মাছ ধরতে গেলে তো আধার দিতে হয় না? আধার ছাড়া তো মাছ আসবে না। আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই। মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে সরকার সীমিতভাবে আগাতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ নাই, কাউকে ভয় পাবেন না। সবসময় ঘুষ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে। পদে থেকে জুনিয়র অফিসারদের নীতি নৈতিকতার নসিহত শুনিয়ে গেছেন বেনজির, অথচ তার বিরুদ্ধেই কিনা অনিয়ম দুর্নীতির কত শত অভিযোগ। দেশের আরও কয়েক জেলার মতো গাজীপুরেও হদিস মিলেছে সাবেক পুলিশ প্রধানের নজিরবিহীন সম্পত্তির।
অভিযোগ আছে ক্ষমতার দাপটে সদর উপজেলায় বনের জমি হাতিয়েছেন বেনজির, গড়ে তুলেছেন ভাওয়াল রিসোর্ট। কাটা নিয়েছে বেঞ্জিনে আমার কিনে লয়ে গেছে গা। আমি আমার দলিল আছে, কয় দলিল থাকলেও তোমার দলিল নিয়ে গেবো। এই জমিগুলি 2013 সালে তারা এসে মাটি ধানের জমি ছিল, কেন ধান না কেটে রাত্রে মাটি ভরাট করে এই জমিগুলি দখল করে নিছি। এদিকে দখল করা জমি উদ্ধারে পদক্ষেপের কথা জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক। বলেন, বনের জমি থেকে স্থাপনা অপসারণে চালানো হবে অভিযান। আমরা নোটিশ দিয়েছি, আমরা উচ্ছেদের প্রক্রিয়াতে একটু সময় দিতে হয় 1 সপ্তাহ। আমরা সেই সময় দিয়ে নিয়মিতভাবে যে আমাদের আইনানুগভাবে উচ্ছেদ প্রক্রিয়া রয়েছে, আমরা সেই উচ্ছেদ প্রক্রিয়া যাব। সদর উপজেলার পাশাপাশি কালীগঞ্জেও সাবেক আইজিপির স্ত্রী সন্তানদের নামে আছে বিপুল সম্পদ, নামমাত্র মূল্যে যা বেচতে বাধ্য করার অভিযোগ স্থানীয়দের। বেনজির আহমেদের দখলে থাকা জমি উদ্ধার ও যথাযথ ক্ষতিপূরণের দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড এখনও রহস্য ঘেরা, উদ্ঘাটন হয়নি খুনের প্রকৃত মোটিভ। কলকাতায় উদ্ধার টুকরো মাংস এমপি আনারের কিনা তা নিশ্চিত নয়, ফরেনসিক রিপোর্টের পরই মিলবে যার প্রমাণ। এদিকে নেপালে গ্রেফতার সিয়াম বর্তমানে কলকাতার সিআইডি হেফাজতে আছে, এমন ইঙ্গিত দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। কলকাতা সিআইডি তারা সেটি তদন্ত করছে এবং তাদের কাছেও একজন আসামি রয়েছে, দুইজন, একজন তারা নেপাল থেকে নিয়েছে এবং তারা আগে একজন অ্যারেস্ট করেছিল। আমাদের কাছেও আছে, তারা তদন্ত করছে, আমরাও তদন্ত করছি, তারাও তদন্ত করছে এবং এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কোনো একটি জায়গায় এই বিচারটি হতে পারে। অন্যদিকে কলকাতায় আসামি জিহাদকে 14 দিনের বিচার বিভাগীয় জেল হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন, অর্থাৎ 21/6 জিয়াদ হাওলাদারকে আবার বারাসাত কোর্টে প্রোডাকশন করা হবে। যে 7 জন আসামির নাম আছে ফরমাল এফআইআরে, সেই 7 জন আসামির ট্রেস আউট করার জন্য এর যখন তখন মনে করলে সিআইডি তাদের জেল ইন্টারোগেশন করতে পারে, সেই সমস্ত লিবার্টি তাদের থাকছে। বাংলাদেশে রিমান্ড শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে একে একে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে কারাগারে রয়েছে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব, তানভীর ভূঁইয়া এবং সেলেস্টি রহমান। ডিবির তদন্তকারী দল কলকাতার পর নেপাল ঘুরে এসে বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন হিসেবে ঝিনাইদহ থেকে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসীরা নিজেদের জীবনকে রঙিন করতে বা অর্থনৈতিক স্থিরতা ফেরাতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তবে প্রায়শই তাদের বাদ সাধছে অসহনীয় তাপমাত্রা। আমিরাতসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই দেখা দিয়েছে তীব্র তাপপ্রবাহ, যাতে দিনের বেলায় বাইরের প্রাকৃতিক হাওয়াটাও যেন মনে হয় আগুনের গোলার মতো, রাতেও যেন এর প্রভাব থাকে অনেকক্ষণ। তবে তাতেও যেন পরিশ্রমে ক্লান্ত হন না প্রবাসীরা, পরিবারের জন্য উপার্জন করতে পারাতেই তাদের আত্মতৃপ্তি। বাংলাদেশ আমার পরিবারগুলো যেন সবসময় ভালো থাকে, তাদেরকে ভালো রাখতে পারে, সেই জন্য আমরা কিন্তু গ্রীষ্মকালে বা এই গরমের মধ্যে আমরা পরিশ্রম করে আমরা কিন্তু সেই শান্তিটা পাই যে আমাদের শেষ পর্যন্ত আমাদের ফ্যামিলিটা, আমার পরিবারটা শান্তিতে রাখতে পারছি, সেটাই আমাদের প্রশান্তি। আমিরাতে গ্রীষ্মকালীন সময়ে, বিশেষ করে জুন জুলাইয়ের সময় গরমের তাপমাত্রা বাড়ে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় এই সময়টিতে বাধ্যতামূলক দিনের বেলার কিছু সময় মধ্যাহ্ন বিরতি করা হয় প্রতি বছর। এই বছরও এমন ঘোষণা দিয়েছে দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়, যাতে আগামী 3 মাস দুপুর 12:30 থেকে বিকাল 3টা পর্যন্ত বাইরে কোনো ধরনের কাজ করা যাবে না। এমন আইনে আমিরাত সরকারের প্রতি সন্তুষ্ট প্রবাসীরাও। যারা বাইরে কাজ করে তাদের জন্য অনেক বেটার একটা, তাছাড়া যখন একটা সময় হয় তখন প্রচুর গরম, এই গরমে কাজ করা সম্ভব না। আর যখন 50 ডিগ্রি গরম হয়ে যায়, এখানে তো বাইরে হাঁটা অনেক টাফ, কাজ করবো কিভাবে আমরা। আর আমার সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এই কারণের জন্য। শ্রমনীতির এই আইন অমান্য করা হলে শ্রমিক প্রতি বা কোম্পানিকে গুনতে হবে 5 থেকে 50,000 দিরহাম জরিমানা, এমনকি লাইসেন্সও বাতিল হতে পারে এই আইন অমান্য করা হলে।
ইশতিয়াক আসিফ, চ্যানেল 24, সংযুক্ত আরব আমিরাত। 2019 সালের লোকসভা নির্বাচনে ভরাডুবি দেখেছে কংগ্রেস। তবে গেলবারের চেয়ে এবার ঝুলিতে যুক্ত হয়েছে 47টি অতিরিক্ত আসন। কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানোর কৃতিত্ব রাহুলের বলেই মনে করেন সংশ্লিষ্টরা। তাই 53 বছর বয়সী এই নেতাকে বিরোধী দলের প্রধান হিসাবে দেখতে চান কংগ্রেসের অনেক নেতা। রাহুলকে বিরোধী নেতা করার দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মানিকম ঠাকুর। একই সুর আরেক নেতা কার্তি চিদাম্বরম ও রাজ্যসভার সদস্য বিবেক টাংখাওর। শুধু কংগ্রেসের নেতারাই নন, বরং ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ শরিক শিবসেনার সংসদ সদস্য সঞ্জয় রাউতও রাহুলকে দেখতে চান বিরোধী দলীয় নেতার ভূমিকায়। তবে কংগ্রেসের একটি অংশের মতে সংসদে লম্বা সময় দেওয়ার লোক নন রাহুল গান্ধী। সংসদে বসে থাকার বদলে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় বেশি আগ্রহী তিনি। ফলে বিরোধী দলের প্রধানের ভূমিকা পালন করা কঠিন হবে রাহুলের জন্য। সিবিআই প্রধান লোকপাল এবং মুখ্য ভিজিল্যান্স কমিশনার নিয়োগের বাছাই কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিরোধী দলের প্রধানের। কমিটিতে থাকেন প্রধান বিচারপতি আর প্রধানমন্ত্রীও। সেক্ষেত্রে বিরোধী দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি হয়ে মত বা আপত্তির কথা তুলে ধরতে হবে রাহুল গান্ধীকে। বিরোধী দলনেতা হিসেবে জায়গা পেতে লোকসভার মোট আসনের 10% থাকতে হয় নিজেদের দখলে, যে কারণে গেল দুবার জায়গা করে নিতে পারেনি কংগ্রেস। ফলে 2014-তে মল্লিকার্জুন এবং 19-এ বিরোধী দল নেতা ছিলেন অধীর চৌধুরী। এবারের নির্বাচনে হেরে গেছেন অধীর। শুধু তিনি নয়, মধ্যপ্রদেশে দিগ্বিজয় সিংহ, ছত্তিশগড়ের সাবেক মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, রাজস্থানের সিপি যোশী এবং হিমাচলে আনন্দ শর্মার মতো প্রবীণ নেতারাও হেরে গেছেন। ফলে রাহুল গান্ধী রাজি না হলে কংগ্রেসের জোট ইন্ডিয়ার নেতা কে হবে তা নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। সবার পরে বিশ্বকাপ অভিযান শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল, আর শেষের অপেক্ষায় গ্র্যান্ড প্রেরি। টুর্নামেন্ট শুরুর 6 দিন আর 11 ম্যাচ পেরিয়েছে। বাকি 19 দলের কেউ কেউ 2 ম্যাচও খেলেছে। শেষে শুরু, তাই প্রস্তুতি হবার কথা ছিল সেরা, কিন্তু আত্মবিশ্বাসের তলানিতে থেকে নিজেদের লুকিয়ে রাখার চেষ্টায় বাংলাদেশ দল। চিন্তা ভাবনা আমার মনে হয় সবাই ভালো অবস্থাতে আছে। মেন্টাল দিক দিয়ে যদি বলেন, প্র্যাকটিসে সবাই চিন্তা ভাবনা বা কিভাবে খেলতে চায় ম্যাচটা, মেন্টালি খুব ভালো অবস্থায় আছে, এতটুকু আমি বলতে পারি। বাট কালকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ, এটাও সত্য যে অবশ্যই সবাই একটু হলেও নার্ভাস থাকবে, বাট ওইটা কিভাবে আমরা ওই জিনিসটা হ্যান্ডেল করছি এটা খুব ইম্পর্টেন্ট। যদিও জয়ের ইচ্ছার কথা গোপন করেননি অধিনায়ক। সবাই দলকে জেতানোর জন্য প্রস্তুত এবং সবার মধ্যে ওই অ্যাবিলিটিটা আছে যে 15 জন এখানে আছে। সো যে শুরুটা করবে এবং যে যদি ব্যাটসম্যান যদি সেট হয়, তার দায়িত্ব থাকবে ও যেন খেলাটা শেষ করে আসে। ম্যাচ ডের আগের দিন ঐচ্ছিক অনুশীলনে অধিনায়ক নিজে থাকলেও ছিলেন না একজনও পেসার বা কোনো সিনিয়র ক্রিকেটার। ওপেনার তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, তানভীর ইসলামরা বিচ্ছিন্ন দল হয়ে মাস্টাংস ক্রিকেট একাডেমির ইনডোরে ঘাম ঝরিয়েছেন, যেখানে হেড কোচ চন্ডিকা হাতুরু সিংহেও অনুপস্থিত। ঐচ্ছিক অনুশীলনের সুযোগ নিয়ে ছুটি কাটিয়েছেন। কোচ নেই, তাই ব্যাটিং কোচের ভূমিকায় স্পিন আর পেস বোলিং কোচ। শ্রীলঙ্কা দল অবশ্য প্রচণ্ড রোদে ঘাম ঝরিয়েছে মূল মাঠের পাশের নেটে। প্রথম ম্যাচ হারা হাসারাঙ্গা, পাথিরানা, কুশল মেন্ডিস, ম্যাথিউজরাও চাপে। তবে সেই চাপ ভুলতেই প্রাণ চঞ্চল এক দল লঙ্কা। শ্রীলঙ্কা সবসময় বাংলাদেশের সাথে ভালো খেলে, শেষ সিরিজেও তাই হয়েছে। আমরা জানি বাংলাদেশের দুর্বলতা ও শক্তি, সেই অনুযায়ী পরিকল্পনা সাজিয়েছি। বাংলাদেশ শ্রীলঙ্কা পরিসংখ্যানও তাই বলছে। 2 দল সমান 6 ম্যাচ এবছর জিতেছে। আরও এক জায়গায় মিল আছে, ব্যাটিং সমস্যা। বাংলাদেশের টপ অর্ডার রান পাচ্ছে না, লঙ্কানরাও ভুগছে রান খরায়। 2 দলের স্বস্তির নাম বোলিং। খুব সত্য যে টপ অর্ডাররা ভালো করেনি বা ভালো করছে না, বাট কালকে দিনটা টোটালি একটা নতুন দিন। এবং আপনি যেটা বললেন যে প্র্যাকটিসে যার যে জায়গায় ল্যাকিংসে সবাই 100% দিচ্ছে, এবং ইমপ্রুভমেন্টের জায়গা যদি বলেন অবশ্যই আগের জায়গা থেকে সবাই ভালো অবস্থায় আছে। প্র্যাকটিস দেখে বা নেটে যতটুকু আমরা ব্যাটিং করেছি সবাই, তাতে মনে হচ্ছে সবাই আগের থেকে বেটার পজিশনে আছে। বিশ্বকাপের আগের 2 দেখায় বাংলাদেশের বিপক্ষে শতভাগ জয় শ্রীলঙ্কার। যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ দলের অনুশীলনের অনীহার কথা সবার জানা হয়ে গেছে।
তাই বলে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ঐচ্ছিক অনুশীলনে মাত্র 5 ক্রিকেটার হাজির। আসেননি হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহ। চাপমুক্ত রাখার এই কৌশল কতটা কার্যকরী হবে মূল ম্যাচে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ডালাস, যুক্তরাষ্ট্র। দুধের শিশু আমেরিকা, ওদের কাছে পাকিস্তানের লজ্জার হার। যুক্তরাষ্ট্রের কাছে প্রতিবেশীদের এমন হারে মুখরোচক শিরোনাম করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। নিজ দেশেও সমালোচিত ম্যান ইন গ্রিন, সমর্থক থেকে সাবেক ক্রিকেটার, কারো হাত থেকেই রেহাই মিলছে না বাবর আজমদের। বাক্যবাণে বিদ্ধ করেছেন রমিজ রাজা। আর 99 বিশ্বকাপে বাংলাদেশের কাছে হারের ইতিহাস টেনেছেন শোয়েব আখতার। We repeated the history like we did against Bangladesh in 99 World Cup. যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের মতো ইতিহাস গড়েছে। 1999-এ যা হয়েছিল, আমি বেশ হতাশ। कमांडिंग पोजीशन में थे हमेशा। ये तो गेम पॉकेट में होना चाहिए था पाकिस्तान के। এই ম্যাচ পাকিস্তানের পকেটে থাকার কথা ছিল, ভয় পাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু ভুলের পর ভুল করেছে পাকিস্তান। কৌশলগত ভুল শুধরে নিউ ইয়র্কে ক্রিকেটারদের দল হয়ে খেলতে হবে। खेल रहे हैं तो घबराना तो उनको चाहिए था। অবশ্য শোক পালনের সুযোগ নেই পাকিস্তান দলের। হারের ধকল সঙ্গী করে নিউ ইয়র্কে ছুটতে হবে ম্যান ইন গ্রিনদের, যেখানে আগে থেকেই রয়েছে পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত। চিরপ্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে আলোচনায় নাসাউ ক্রিকেট গ্রাউন্ড, উইকেট আর স্লো আউটফিল্ড নিয়ে প্রশ্নের মুখে এই ভেন্যু। প্রথম 2 ম্যাচে 100 পার করতে পারেনি কোনো দল। নিউ ইয়র্কে ড্রপ ইন পিচ নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন উঠেছিল এখান থেকে সরে যাচ্ছে পাক ভারত ম্যাচ, কিন্তু বাস্তবে এমন কোনো পরিকল্পনা নেই আইসিসির। নাসাউয়ের নতুন পিচে গড়াবে মহারণ। পাক ভারত ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ ক্রিকেট প্রেমীদের। ম্যাচ বাতিলের দুশ্চিন্তা করতে পারে দু দলের সমর্থকরা। রোববার নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা 50-50। আরিফুল ইসলাম, চ্যানেল 24।